মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারত বিরোধী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল পিপুলস ন্যাশনাল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশটির পার্লামেন্ট বা পিপলস মজলিসের নিয়ন্ত্রণ করবে পিপুলস ন্যাশনাল কংগ্রেস। 93টি আসনের মধ্যে মুইজ্জুর দল পিএনসি 71টি আসনে জয় পেয়েছে, যা এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে অনেক বেশি। মালদ্বীপের এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর জন্য কঠিন পরীক্ষা বলে মনে করা হচ্ছিল, কারণ ভারত বিরোধী মুইজ্জু প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল ভারতপন্থী ইব্রাহিম মোহাম্মদ সালের দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির হাতে। ফলে মুইজ্জুর দল পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা এটাকে তার জন্য চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছিল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভারত বিরোধী অবস্থান প্রকাশ করে বিজয়ী হন মোহাম্মদ মুইজ্জু। তিনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের মতো ভারত বিরোধী অবস্থান নেন। মুইজ্জু প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী পক্ষের আইন প্রণেতাদের আপত্তিতে তার মনোনীত 3 জনের মন্ত্রীর সভায় যোগদান আটকে যায়। মুইজ্জু প্রস্তাবিত কয়েকটি বিল পাশেও আপত্তি জানান বিরোধীরা। এখন পার্লামেন্টের নিয়ন্ত্রণ পাওয়ায় মুইজ্জুর সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পীর হিসেবে পরিচিত শাইখ মাহমুদ আফেন্দি রহমতুল্লাহি আলাইহের উত্তরসূরি শাইখ হাসান আফেন্দি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার তুরস্কের এই ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তিনি তুর্কি জনগণের কাছে ইসমাইলিয়া জামাত নামে পরিচিত সুন্নি আধ্যাত্মিক গোষ্ঠী ইসমাইল আগা হাসান কিলিচের প্রধান পীর ছিলেন। 2023 সালের 23 জুন প্রেসিডেন্ট এরদোগানের পীর হিসেবে পরিচিত শাইখ মাহমুদ আফেন্দি ইন্তেকাল করলে শাইখ হাসান আফেন্দি তুরস্কের প্রভাবশালী আধ্যাত্মিক ও গোষ্ঠীটির প্রধান আধ্যাত্মিক রাহবার ও খেলাফতের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। মঙ্গলবার শাইখ হাসান আফেন্দি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট এরদোগান অংশ নেন। ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক। শুক্রবার স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর শত শত মুসল্লির সামনে কালিমায় শাহাদাত পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন। ডনি রোয়েলভিঙ্কের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় তিনি একটি মসজিদের ভেতরে কালিমায় শাহাদাত পড়ছেন। ক্যাপশনে তিনি লিখেন, আমি জানি আপনারা আমাকে ফলো করেন, আপনারা জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুসারে 2015 থেকে 2060 সালের মধ্যে মুসলিমদের সংখ্যা সামগ্রিক বিশ্বের জনসংখ্যার দ্বিগুণেরও বেশি হারে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম হবে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম। এবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত মানবাধিকার বিষয়ক রিপোর্টে ইসরায়েলের মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। সোমবার প্রকাশিত মানবাধিকার চর্চা বিষয়ক 2023 সালের মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্টি রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়। 103 পৃষ্ঠার প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের 1 ডজনের বেশি ঘটনার বিশ্বাসযোগ্য প্রতিবেদন তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক, সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতা বা শাস্তি, কোনো স্বজনের কথিত অপরাধের জন্য পরিবার সদস্যদের শাস্তি প্রদান। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সরকার মানবাধিকার লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করা এবং শাস্তি প্রদানে সরকার কিছু বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েলি ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশ নিচ্ছে। স্থানীয় মিডিয়ার প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MIT, টার্টস ইউনিভার্সিটি, ইমারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান গ্রহণ করেছে। কোনো ইসরায়েল বিরোধী বিক্ষোভে নদী থেকে সাগর পর্যন্ত সাইনও দেখা যায়। এই সাইন দিয়ে ফিলিস্তিনিরা জর্ডানে নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বুঝিয়ে থাকেন। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি। তিনি বলেন, আরেকটি হামলার চেষ্টা করলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। ইসরায়েল যদি ইরানের উপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে। সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইসরায়েলে হামলা চালানোর বিষয়টি উল্লেখ করে নাসের কানিয়ানি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছে। ফের যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর। ব্যাপক হামলা চালিয়ে 7 এপ্রিল গাজা উপত্যকার খান ইউনিস শহর থেকে ইসরায়েলি বাহিনী চলে যাওয়ার পর সেখানে পাওয়া গেছে একটি গণকবর।
এই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ জন শহীদের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ফিলিস্তিনি বেসরকারি প্রতিরক্ষা বিভাগ এসব তথ্য জানিয়েছে। খান ইউনিসের বেসরকারি প্রতিরক্ষা বিভাগের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান সোমবার CNN-কে বলেছেন, গত শনিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পেয়েছেন তারা। এই গণকবর থেকে সোমবার আরও ৭৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৮৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বেশ কয়েকটি লাশকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কারো গায়ে মাঠেই ফাঁসি দেওয়ার চিহ্ন রয়েছে। এছাড়া তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা আমরা জানি না। বেশিরভাগ লাশই পচে গেছে।